আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা পোস্ট আপনারা দেখেছেন, দেখে অনেকেই ভাবছেন যে হঠাৎ নতুন কি খবর নিয়ে এলাম। এই পোস্টটা দেওয়ার আগে আমি 10 বার চিন্তা করেছি এবং নানান জায়গা থেকে কনফার্ম করেছি যে এটা কতটা সঠিক। তারপর 3-4টে জায়গা থেকে আমি সঠিক খবরটা যখন পাওয়ার পর তারপর আমি এই পোস্টটা করলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কিন্তু ধরতে পারিনি। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন। এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় 2-2.5 বছর আগে। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন যদি দ্বীপ যদি তাদের নামে লিখে দিই, তাদেরকে দিয়ে দিই, তাহলে পরে আমি এখানে সমস্যাবিহীনভাবে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো, শাসনযন্ত্র চালিয়ে যেতে পারবো, কিন্তু দেশকে আমি বিক্রি করব না। তাতে যদি আমার ক্ষমতাচ্যুত হতে হয় আমি ক্ষমতাচ্যুত হব। সেই সময় আপনারা দেশে খুব যাতায়াত করতেন, তখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন এবং পিটার হাস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত। পিটার হাসকে তিনি চাকর বাকরের মতো জ্ঞান করতেন, পিটার হাসকে অত পাত্তে দিতেন না। ডোনাল্ড লু এরপরেতে নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন। এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন, তার জন্যই উনি কথাটা বলেছিলেন। এখন রেজিম চেঞ্জ তো হয়ে গেল। এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে এই তক্তা পালটের পেছনে রয়েছে, হঠাৎ তিনি আমেরিকাকে একেবারে নির্দোষ বলতে শুরু করলেন কেন? কারণ তো একটা থাকবে। তিনি হঠাৎ পরশু তার আগের দিন হঠাৎ তিনি একটা এই যে আমাদের নিউজ 18 একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন। তিনি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা, রেজিম চেঞ্জের ব্যাপারটা, এর মধ্যে আমেরিকা ছিল না। তার কথার মধ্যে ইঙ্গিত ছিল সিআইএ ছিল, কিন্তু আমেরিকা ছিল না। এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান। ঘটনা কিন্তু আপনাদের আমার চোখের সামনে ঘটছে। আমেরিকায় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন, ট্যারিফ ফ্যারিফ চাপিয়ে একেবারে B1 ভিসা না B2 ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক তাড়িয়ে মানে তাহি মধুসূদন করে দিলেন একেবারে অবস্থা। তারপর ট্যারিফ নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চললো। ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলবো না, একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। তারপর এই নিয়ে যখন গন্ডগোল চলে তখন বাজারের অবস্থা খুব খারাপ। আমেরিকার চীনের সঙ্গে গন্ডগোল লেগে গেছে, ভারতের সঙ্গে গন্ডগোল লেগে গেছে, রাশিয়ার সঙ্গে গন্ডগোল লেগে গেছে, 3টে মহাশক্তির সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ। এদিকে আমেরিকার তখন বাজেট পাস হচ্ছে না, ফলে শাটডাউন হয়ে গিয়েছে। কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাস করব না, আর ডেমোক্র্যাটদের সই ছাড়া বাজেট পাস হবে না, ফলে একদম শাটডাউন হয়ে গেল, কেউ মাইনেপত্র পাচ্ছে না, এমন পাচ্ছে না। তারপরে নেগোসিয়েশন হলো আমেরিকায় যে আপনি প্রেসিডেন্ট থাকুন, কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাস সই করে দিলেন, আর এর নামে আপনি টুইটারে দেখে দিলেন, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি দেখে দিলেন, ওই সমস্ত চলবে না। তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো। তারপর থেকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কোনো রকম আপনার ওই স্পেশাল অর্ডার তিনি আর পাস করেননি, আর সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে। তখন দায়িত্বটা কে নিলেন? আমি ভিডিও করেছিলাম। দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্কো রুবিও। এই যে জেডি ভান্স আর মার্কো রুবিও এই দায়িত্ব নেওয়ার পরেতে তুলসী গেবার্ড একটা পরিষ্কার একটা ভাষণ দিলেন। সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা
টাকা পয়সা খরচা করে 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 যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে। ফলে আমরা আমাদের এখন নতুন নীতি, আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না, যে যার মতো দেশ শাসন করবে। আপনার নিশ্চয়ই মনে আছে। এইবার তখন থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক শুরু হয়। সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স, তার স্ত্রী উষা ভান্স, বিশেষ করে তিনি ভারতীয় মহিলা, এবং হচ্ছেন মার্কো রুবিও। এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড়। মার্কো রুবিও মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করতেন। এই বিদেশমন্ত্রী আমাদের জয়শঙ্করের সঙ্গে লাস্ট যে ভিজিটটা ওনার হয়, লাস্ট যে কথাবার্তাটা ওনার হয়, তখন এই ইন্দো প্যাসিফিক, তারপর সন্ত্রাসবাদ, হ্যান ত্যান, এই সমস্ত নিয়ে টিয়ে নানান রকম কথাবার্তা হয়। মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে, এই কি হবে, কি বলে, আমাদের চুক্তিটা কি হবে, এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে। তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন। এটা আমি বরাবরই বলেছিলাম, পা তুলে না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না। তো তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি, আপনাদের নোংরা আপনারা যারা ঘেটেছেন সেটা আপনারা সামলাবেন, আপনারাই করবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনারা কিভাবে করবেন আপনারা দেখুন। তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলবেন। জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে। তখন একটা টেলিফোনিক কনভারসেশন হয় শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলেন। কথা বলার পর দেখবেন, কথা বলার আগে, মার্কো রুবিওর সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনার টোন যা ছিল, মার্কো রুবিওর সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল। তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর হয়েছে থ্রু জয়শঙ্কর, যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনূসের পেছনে আর নেই, মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে। এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন, আমার যা শোনা কথা, হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাহলে কবে নাগাদ কিভাবে দেশে ফিরবো। তখন মার্কো রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি, আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে যাব ভারতের সহযোগিতায়। এই যে আমি বলেছি না ডিসেম্বর, এইটা আমার কানে এসেছিল, এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা, যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিল, কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে। এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা, শেখ হাসিনার কথা পর শেখ হাসিনা তারপরে তো একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর পেছনে ছিল না। এই যে 180 ডিগ্রি পরিবর্তন, এটা তো একদিনে হঠাৎ হয়নি। এই 180 ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু সবই আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কেউ ধরতে পারিনি। কূটনীতির খেলা এমনই খেলা, এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল। যারা কূটনীতি নিয়ে কাজ করে না তারা 20 কদম 25 কদম বলি না এগিয়ে ভাবে, 20 কদম 25 কদম এগিয়ে ভেবেছে। এখন ট্রাম্প ইচ্ছে করলেও, আর ট্রাম্পের তো ইচ্ছে নেই, প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনূস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই, ইউনূসকে তারা তো পছন্দও নয়, এখন বাধ্য হয়ে ডিপ স্টেটের জন্য করতে হতো। কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ, আমি এটা বলে যাচ্ছি, ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ। কিন্তু যেহেতু মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে, ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা মানে তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্যে। আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে
সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে। আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না। কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু 37 ট্রিলিয়ন ছিল, 37 ট্রিলিয়ন থেকে 39 ট্রিলিয়ন না 40 ট্রিলিয়নে অলরেডি পৌঁছে গিয়েছে। আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরো 2.5 বছর, তাহলে এটা অন্তত 45 ট্রিলিয়ন কি 847 ট্রিলিয়নে গিয়ে পৌঁছাবে। ফলে দেশকে বাঁচাতে গেলে, আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালাই। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে কথাটা, এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার, এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা। যে কথাটা আমি আপনাদের বলেছি, উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিল, সেই খবরের ভিত্তিতে আমি বলেছি। কিন্তু খবরের ভিতরের জিনিসটা আমি জানতাম না, যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম। এখন এই ঘটনাগুলো দেখুন, আপনারা পর পর চোখের সামনে, যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন। এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে, কিন্তু আমিও ধরতে পারিনি, আপনারাও ধরতে পারেননি। কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে। এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটখাটো ঝামেলা হয়েছে, এবং আপনাদের ওই জুলাই স্মৃতি কতগুলো পুড়িয়ে দিয়েছে, তারপরে কি বাস ট্রাম জ্বলেছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন, খুব নরম বিবৃতি দিচ্ছেন, সেইভাবে বিবৃতি দিচ্ছেন না। কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে শাটডাউন যেটা করেছিলেন, এই বন্ধ যেটা ডেকেছিলেন, হরতাল যেটা ডেকেছিলেন, সেইটার এত সাড়া আপনি পেয়েছেন, তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আর দেশকে উত্তপ্ত করলে হবে কি, দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। ফলে এর থেকে বেশি এগোনোর দরকার নেই। আপনি দেশের পাস বুঝে গেছেন, আপনি ছেড়ে দিন। আর আমার যা মনে হয়, আমার যা রিডিং, এই যে 17 তারিখ কেউ সাহস করে, কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না। আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে। কারণ এই রেজিম থাকবে না। এই ইউনূস যে কোনো দিন পালাবে, ইউনূসের সব পথ বন্ধ। ইউনূস যে কোনো দিন পালানোর চেষ্টা করবে, অথবা ইউনূস স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে। তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন, তখন এই জজ কি ছাড়া পাবেন? যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে, তিনি কি ছাড়া পাবেন? জজ সেটা জানেন না, জজ সেটা খুব ভালো করে জানেন। ফলে জাস্টিস যিনি থাকবেন, তিনিও কিন্তু ভেবে চিন্তে কথা বলবেন, অনেকটা ভেবে চিন্তে। আর এই কারণেই এই যে আপনাদের এনএসএ খলিলুর রহমানের কেসটা গেছে, খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনাদের দেশ থেকে চলে গেছিলেন। উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি, আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে, মানে ডক্টর ইউনূস মুখের দিকে চেয়ে কথা বলতেন না, উল্টো দিকে চেয়ে কথা বলতেন। তিনি রাগ করে ফিরে গিয়েছেন। এবার ভারত যখন ডেকেছে, এই কনক্লেভে ডেকেছে, বলেছে লুপসে পুষছে কাউকে আমরা চাই না। আমরা যদি চিনি, অজিত দোভাল বলেছেন, আমরা চিনি একমাত্র একে, খলিলুর রহমানকে পাঠাতে হবে। তাই খলিলুর রহমানের হাতে পায়ে ধরে খলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে। ডেকে এনে এবার তাকে একটুখানি বলে টলে, এবার তার সঙ্গে মিটিং করে তাকে দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে। কিন্তু বার্তা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে, এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মার্কো রুবিওকে সমস্ত কিছু বলে দিয়েছেন, A to Z। ইউনূস কত টাকা মেরেছে, ইউনূসের সহচরেরা কত টাকা মেরেছে, দেশের কি অবস্থা, সমস্ত কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে। ফলে এবার আপনারা বুঝুন যে আমেরিকা ঢুকে মানে এখন মানে আমাদের ইউনূসের কি অবস্থা। আমেরিকায় কোনোদিন জায়গা পাবে? আমেরিকায় কোনোদিন জায়গা পাবে না। খলিলুর রহমান একদম ন্যাংটো করে দিয়ে চলে এসছে। এখন খলিলুর রহমান যাবেন, গিয়ে সোজাসুজি শেখ হাসিনার পায়ে পড়ে যাবেন, আমাকে বাঁচান, অন্তত আমাকে রেহাই দিন, আমি আপনার কি কাজ করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। এই হলো ব্যাপার। আমি কতটা পরিষ্কার করতে পারলাম আমি জানি না, তবে যে ঘটনা চোখের সামনে আমাদের ঘটেছে সেই ঘটনাটুকুই আপনাদের আমি ব্যাখ্যা করলাম। এবার যতটুকু আপনারা বুঝেছেন, যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন অথবা আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তিনি দিল্লিতে যাচ্ছেন। পত্রপত্রিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভালের নিমন্ত্রণে বা আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। এটা কোনো দ্বিপাক্ষিক বৈঠক না আপাত দৃষ্টিতে। এর কারণ হলো যে এশিয়ার কয়েকটি দেশ মিলে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য 2023 সনের দিকে একটি সংগঠন করেছিল ভারতের নেতৃত্বে। তো সেই যে সম্মেলন, সেই সম্মেলনের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যেহেতু স্বাগতিক দেশ অর্থাৎ ভারত এই বৈঠকটির আয়োজন করেছে, সে কারণে ধরে নেওয়া হয় যে ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়েই সেখানে সবাই যাচ্ছেন। বাংলাদেশের জন্য এই বৈঠকটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হলো যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই প্রথমবারের মতো জনাব অজিত দোভাল, ভারতীয় কর্মকর্তা, এবং এই যে বে অফ বেঙ্গলের যে প্যাক্ট, নিরাপত্তা প্যাক্ট, যেটাকে প্রমোট করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নেতৃত্বে এখানে চীনের একটা যাকে বলা প্রতিপক্ষ তৈরি করে বা চীন বিরোধী একটা ওয়াল, গ্রেট ওয়াল তৈরি করার চেষ্টা করছেন সমুদ্রে। তো সেই বৈঠকটি, এই বৈঠকটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষিতে হঠাৎ করে এরকম একটি বৈঠক এবং সেই বৈঠকে নিমন্ত্রণ পাওয়া বা নিমন্ত্রণ গ্রহণ করা, এটি কোনো চারটিখানি বিষয় নয়। দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর হয়েছে, আর ভারতের সঙ্গে একটি কৌশলগত, এখানে সমঝোতা নয়, কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে দৃশ্যত যে ট্রেড ওয়ার, বাণিজ্য যুদ্ধ চলছে ভারতের সঙ্গে আমেরিকার, সেই যুদ্ধের বিপরীতে কিন্তু তাদের যে সামরিক সম্পর্ক, এটা কিন্তু নষ্ট হয়নি। এবং সেই সম্পর্কটি চীনকে কেন্দ্র করে, সেই সম্পর্কটি মার্কিন স্বার্থ এবং ভারতের স্বার্থকে কেন্দ্র করে সম্ভবত হোয়াইট হাউস এখানে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। আর তৃতীয় ফেজে এসে এরকম একটি সম্মেলন এবং সেই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ। এবং আপনারা জানেন যে এই সম্মেলনটি যখন হচ্ছে তার কিছুদিন আগে জনাব আলী রিয়াজ, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের দক্ষিণ হস্ত, এবং জনাব খলিলুর রহমান তিনিও সম্ভবত আমেরিকা ভ্রমণ করে এসেছেন। এর বাইরে দিল্লিতে পরপর 2 দফা এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। স্পষ্টত এর জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। আর পাকিস্তানের হাত ধরে বাংলাদেশকে ফুটপ্রিন্ট হিসাবে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ব্যবহার করছে বা করতে পারে বা করা হবে, এরকম একটা ধোঁয়া তুলে, অভিযোগ তুলে বাংলাদেশের সরকারকে নাস্তানাবুদ করার জন্য যে দিল্লির প্ল্যান এবং প্রোগ্রাম যেখানে তুমুল বিক্রমে এগিয়ে চলছে, ঠিক সেই সময়টাতে জনাব খলিলুর রহমানের এই বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধুমাত্র সম্ভাবনা এবং শঙ্কার কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন যে পাকিস্তান নেভি মানে নৌবাহিনীর প্রধান, তিনি বাংলাদেশ সফর করেছেন। আর গত 50 বছরের মধ্যে, অর্থাৎ স্বাধীনতার পরে এই প্রথম কোনো নেভাল শিপ, নৌবাহিনীর কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটি যে কোনো কারণে ভারতের মাথা ব্যথার কারণ, যে কোনো বিচারে এটি ভারতের চক্ষু চড়ক গাছ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং এটি দিল্লি কোনো স্বাভাবিকভাবে নেয়নি। এরপর পাকিস্তানের জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ ভ্রমণ, এবং বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেছেন, এবং হাতে লাঠি সহকারে মাথায় ক্যাপ দিয়ে অনেকটা সামরিক কায়দায় যেভাবে তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করেছেন, আর সেই বৈঠকের পরে আবার আমাদের সেনা সদরের সঙ্গে তার যে বৈঠক, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর হাত ধরে, মানে এই ঘটনাগুলোর হাত ধরে ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আমাদের সীমান্ত অঞ্চলে তাদের যে সকল গ্যারিসন
বা তাদের সামরিক ঘাঁটি রয়েছে, সেই সামরিক ঘাঁটিগুলোতে তারা শক্তি বৃদ্ধি করেছে এবং তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণ করেছে। এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ড, নর্থ ইস্ট যে কমান্ড রয়েছে সেনাবাহিনীর, সেই কমান্ডের যিনি কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কলকাতাতে এসেছেন, শিলিগুড়ি এসেছেন, আসামে এসেছেন। তো এই অঞ্চলে ত্রিপুরাতে এসেছেন, এই অঞ্চলে এসে তিনি রাত্রি যাপন করেছেন এবং তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। বিশ্বের এত বড় একটি সামরিক বাহিনী, তাদের প্রতিটি পরিকল্পনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এবং বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাত করার জন্য তাদের এইরকম রণপ্রস্তুতি একেবারে একটি অসম্ভব একটা বিষয়। তো নিঃসন্দেহে এখানে তারা পাকিস্তান এবং চীনকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ফেলেছে এবং তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন এবং পাকিস্তান পৃথক পৃথকভাবে অথবা সম্মিলিতভাবে যদি ভারতে অশান্তি সৃষ্টি করে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে প্রমোট করে এবং ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, তাহলে ভারত কি ভয়াবহ পরিণতির দিকে পড়বে। এই বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং রিজিওনাল কমান্ড কাউন্সিল সহ গ্যারিসনগুলোতে অর্থাৎ ক্যান্টনমেন্টগুলোতে তারা এই বিষয়গুলো নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। অন্যদিকে হঠাৎ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে প্রমোট করছে, যেভাবে তারা ছেড়ে দিয়েছে এবং যেভাবে ভারতের মদতে সর্বশক্তি নিয়োগ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে তুলে ধরা হয়েছে, ইট মিনস, এর অর্থ ভারত বাংলাদেশের যে কোনো বিষয়কে এখন তাদের অন্য আন্তর্জাতিক যে কোনো বিষয়ের চাইতে গুরুত্ব দিচ্ছে। এবং এখানে যারা ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবে, তাদের ব্যাপারে ভারতের আগ্রহ এখন চরমে। কোনো অবস্থাতে ভারত বাংলাদেশের কোনো ঘটনাকে, রাজনৈতিক পট পরিবর্তন বা এই যে বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের কোনো কর্মকে তারা এখন অ্যাভয়েড করতে চাচ্ছে না, কিংবা এই কর্মকে তারা কোনো অবস্থাতেই নিজেদের হুমকির বাইরে সে রাখছে না। তো এইগুলো ছাড়াও সামনে যদি আমরা এই সামরিক পয়েন্ট অফ ভিউ ধরি, এগুলো ছাড়াও বাইরে যে সকল বেসামরিক বিষয়াদি রয়েছে, বিশেষ করে সামনে নির্বাচন, শেখ হাসিনার মামলার রায়, অন্যান্য মামলাগুলো, বিএনপির ভবিষ্যৎ অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন অথবা আওয়ামী লীগের যে রাজনীতির অন্তর্জলি যাত্রা, এই পুরো বিষয়গুলো আগামীতে আলোচনা করার জন্য যে একটা উইন্ডো তারা খুলতে চাচ্ছে দিল্লি, তার প্রেক্ষিতে এই যে জনাব খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন, এরকম একটা বৈঠক সেখানে হতে পারে সাইড লাইনে। এগুলো এক। দুই নম্বর হলো যে ভারত এখানে খুব কঠোর অবস্থানে যেতে পারে, একেবারে 1-2, যে আমাদের হাতে এই দেখো তোমাদের প্রমাণ আছে, তোমাদের মাটি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে, তোমাদের দেশে এই জিনিসগুলো হয়েছে এবং গত 14 মাসে তোমরা তোমাদের জনগণ দ্বারা এবং তোমাদের বন্ধু রাষ্ট্রের দ্বারা তোমরা এই কাজগুলো করেছো, দিস ইজ দ্য ডকুমেন্ট। নাও ভবিষ্যতে তোমরা যেন আমাদেরকে দায়ী করতে না পারো, এই জন্য তোমরা যে কাজকর্মগুলো করেছো এটা আমরা কূটনৈতিক চ্যানেলে তোমাদের সঙ্গে একটা সমঝোতা করতে চাচ্ছি, স্টপ ইট, আদারওয়াইজ ইট উইল বি প্রিন্টেড ইন দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, তখন আর আমাদের পিছনে ফেরানোর কোনো সুযোগ থাকবে না এবং তোমাদেরকে কোনো অবস্থাতে আমরা সাহায্য করতে পারবো না, যখন এটা একটা একেবারে সম্মুখ একটা মানে যাকে বলা হয় সমর শুরু হয়ে যাবে। তো এই যেগুলো আমাদের কেবলই মাত্র প্রেডিকশন। উনি ওখানে যাবেন, যাওয়ার পরে বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হোক বা না হোক, কিন্তু ভারতের পক্ষ থেকে এইগুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে, তাদের কূটনৈতিক চ্যানেলগুলো, তাদের সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা, এবং একই সঙ্গে ভারতীয় মিডিয়া। আর আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো মোটামুটি প্রচার করার জন্য একেবারে উন্মুখ হয়ে বসে আছেন। তো দেখা যাক কত ধানে কত চাল হয়, কোথাকার চাঁদ কোথায় উঠে আর কোথাকার সূর্য কোথায় গিয়ে অস্ত যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।